ক্লাস 9 বাংলা, রাইট? কিছু করতে হয়। হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? ও বাবা, অনেকেই আছো, উপস্থিত হয়ে গেছো দেখতে পাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আগে একটু জানাও। অনেকেই সালাম দিচ্ছ, সবাইকে একযোগে ওয়ালাইকুম আসসালাম। নমস্কার দিচ্ছ অনেকেই, সবাইকে নমস্কার। যারা নমস্কার দিচ্ছ তাদেরকে। এখন কথা হচ্ছে, কে কেমন আছো আগে বলো। আগে একটু তোমাদের গল্প স্বল্প শুনে নি, তারপরে আজকে আমার গল্প শুরু করা যাবে। আমার আর গল্প কি, আমার গল্প মানে তো পড়াশোনা, তাই তো? তো বলো কেমন আছো। সবার নাম এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কেননা সবার নাম যদি বলতে যাই বুঝতেই পারছো আজকে রাত কেটে যাবে। অনেক স্টুডেন্ট এই মুহূর্তে তোমরা আছো, উপস্থিত হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, শুরুতে একটা কথা বলো তো, যে ক্লাস 9-এ তো প্রায় 6 মাসের বেশি হয়ে গেল, এখন পর্যন্ত কেমন লাগছে? ক্লাস 9-এর শুরুতে যেমনটা লাগছিল যে পারবো কি পারবো না, পড়বো কি পড়বো না, কিভাবে পড়বো বুঝতে পারছি না, মানে এক ধরনের একটা হেজিটেশনের মধ্যে ছিলে, একটা কনফিউশনের মধ্যে ছিলে। এখন কি অবস্থা সেটা একটু বলো। বছরের মোটামুটি অর্ধেকের বেশি শেষ হতে যাচ্ছে। এখন তোমরা একটু বলো যে কেমন লাগছে সবকিছু মিলিয়ে? পড়াশোনা কি কঠিন নাকি সহজ, এটা একটু বলো তো। বাবা, একজন বলছে অনেক ভালো লাগছে, কেউ বলছে খুব পড়াশোনার চাপ, আবার কেউ বলছে মোটামুটি ভালো। আচ্ছা, একজন বলছে হার্ড, বাবা, একজন বলছে মিক্সড, সহজ, একজন আবার শাওন ভাইয়াকে খুঁজে বেড়াচ্ছে। আরে পেয়ে যাবা, শাওন ভাইয়াকে পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন আমি ২ টা কথা বলি, বলে আজকে ক্লাস শুরু করি। অলরেডি ২-৩ মিনিট লেট হয়ে গেছে। কথা হচ্ছে যে জীবনে তুমি দেখবা যে সবকিছু তোমার থিংকিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি আজকে কথার কথা আ ম্যাথের একটা চ্যাপ্টার করতে বসেছ। সো পড়ার আগে যদি তুমি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন, পারি কি পারবো, পারবো কি পারবো না। এই যে একটা ডিলেমা যেটা বলে, একটা বিভ্রান্তির মধ্যে যদি থাকো, উভয় সংকটের মধ্যে থাকো, তাহলে দেখা যাবে যে ওই ম্যাথের চ্যাপ্টারটা যতটা না কঠিন, তার থেকে তোমার কাছে আরো বেশি কঠিন লাগবে। কিন্তু তুমি যদি ওই চ্যাপ্টারটা করার আগে আ মাথার মধ্যে একবার ঢুকাও যে না, আরে সবাই পারে আমিও পারবো। ওরা যদি পারে আমি কেন পারবো না? তারপরে এভাবে যদি চিন্তা করো যে গত বছর যারা ক্লাস 9 এ ছিল, ওরা পড়ে, প্র্যাকটিস করে, জেনে তারপরে তো ক্লাস 10 এ উঠেছে। তাই না? সো আমার কথা হচ্ছে যে তারা যদি পারে আমি কেন পারব না?
তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, হিউম্যান সাইকোলজি এমন একটা বিষয় যে তুমি তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে যা সিগন্যাল দিবা, তোমার মস্তিষ্ক কিন্তু ওইভাবে কাজ করা শুরু করবে। তুমি এই জিনিসটা খেয়াল করে দেখো। মনে করো এটা অনেকটা খেলাধুলার মতো। তোমরা তো খেলাধুলা করো না, তোমাদের কথা কি বলবো? মনে করো যে তোমরা যখন ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, আমি ক্রিকেট দিয়ে এক্সাম্পল দিই। ক্রিকেটে যখন মনে করো একজন ব্যাটসম্যান সে ব্যাট করছে, এখন সে যদি অপোজিট থেকে যে বল করবে, সে যে চিন্তা করে না যে বলার বলে আসছে, বাবা রে এর বল খেলা আমার দিয়ে হবে না। দেখবা সে অটোমেটিক ভাবেই 50% কিন্তু ওইখানে পিছিয়ে গেছে, যে না আমি পারবো না। এইটা যদি সে আগে ভাগে মাথায় ঢুকায় রাখে, তাহলে কিন্তু সে যতটা না পারতো আরো কয়েক গুণ বেশি সে পিছিয়ে যাবে। বাস্তবে তার পক্ষে সফল হওয়া কঠিন হয়ে যাবে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, মাথার মধ্যে কখনো নেগেটিভিটি পুশ করবা না। বি পজিটিভ অলওয়েজ অ্যান্ড বি অপটিমিস্টিক ইন অল রেসপেক্টস ইন ইউর লাইফ। জীবনের সব ক্ষেত্রে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করবা। দেখবা ইতিবাচক চিন্তা ভাবনা তুমি যত করবা, তোমার সামনের দিনে এগিয়ে যাওয়ার পসিবিলিটি ঠিক ততটাই বেশি। ঠিক আছে? তো যাই হোক, ক্লাসটা আমরা আস্তে আস্তে শুরু করে দিই, কারণ আজকের ক্লাসে আসলে অনেক টপিক রয়েছে এবং আজকের টপিকগুলো এক কথায় খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমি গতদিন ক্লাসে বলেছিলাম, যেহেতু এই কোয়ার্টারে এটা সেকেন্ড ক্লাস, ফর দ্য সেকেন্ড টাইম আমি আবারও বলছি, আমার ক্লাসটা যখন করবা অবশ্যই চেষ্টা করবা সামনে বইটা ওপেন করে ক্লাসটা করার, এবং অবশ্যই যদি সুযোগ থাকে মানে কি, এটা খুবই সহজ কাজ, সামনে একটা খাতা কলম নিয়ে বসে যাবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পর্বে চলে যাই, এবং আজকের ক্লাসের যে টপিকটা নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য, ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গিয়েছো। তোমাদের আজকের ক্লাসের যে টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একেবারে ক্লাসের শুরুতে খাতা এবং কলম নিয়ে বসে যাও, কেননা আজকের ক্লাসে বেশ কিছু জায়গায় আমি একেবারে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিছু জিনিস একটু বুঝিয়ে দিব। তোমরা আজকের ক্লাসের টপিক দেখে বুঝতে পারছো, কারক খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় কারক থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই। ক্রিয়ার কাল খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, এখান থেকে একটা প্রশ্ন। সো আমি যদি বলি ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষার হিসাব করে বলবো না, আমি যদি ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার উদ্দেশ্যে বলি, তাহলে আজকের ক্লাস থেকে 3টা বা 4টা কোশ্চেন তুমি কিন্তু এসএসসি পরীক্ষায় পেতেও পারো। সো যেহেতু এই 4টা টপিক থেকে 3টা বা 4টা কোশ্চেন্স এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ক্লাস 9-10 তো আছেই। সো আমাদের উচিত হবে ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে শোনা, এবং ভাইয়া যেখানে ক্লাসে সুন্দর করে নোট করে দিবে, শর্টকাট করে দিবে, সেই জায়গাটা সুন্দর করে নোট করে রাখা। ওকে, সো লেটস স্টার্ট। আমরা শুরুতে আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কারক। সাধারণত দেখা যায় বাংলা ব্যাকরণের যে কয়টা চ্যাপ্টার নিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা একটু বেশি টেনশন করে, আমি আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, কেননা আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে ইতিমধ্যে শুরু করছো। আমার ক্লাসের মাঝখানে আমি 3বার বা 4বার কমেন্ট বক্সটা অন করে দিব। সো যেহেতু কমেন্ট বক্স আমি অন করে দিব, সুতরাং তোমরা আপাতত একটু ঠান্ডা হয়ে শুধু আমার ক্লাসটা একটু শুনতে থাকো। ঠিক আছে? আগে আমি বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে ওই টপিকের উপর বেসিস করে আমি কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দিব। সো সেই পর্যন্ত একটু মনোযোগ দিয়ে কথা শোন। যে কথাটা বলছিলাম, যে ব্যাকরণের যে কয়টা চ্যাপ্টার নিয়ে আমাদের ক্লাস 9-10 এর ছেলেমেয়েরা অনেক বেশি টেনশন করে, তার মধ্যে একটা চ্যাপ্টার কিন্তু এই কারক বিভক্তি। সমাস, প্রকৃতি প্রত্যয় এগুলো নিয়ে তো টেনশন করেই, এটার পাশাপাশি আমি যতটা দেখেছি যে কারক বিভক্তি নিয়েও কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে, তোমরা যদিও বাচ্চা কাচ্চা না, তোমরা অনেক বড় হয়ে গেছো, তারপরেও হচ্ছে আমাদের ছোট ছোট ভাইয়ারা, ছোট ছোট বোনদের মধ্যে কিন্তু এই টপিকটা নিয়ে একটু কনফিউশন স্টিল নাও কাজ করে। তো চলো আজকের ক্লাসে আমরা প্রায় আধা ঘন্টা সময়ের মধ্যেই এই টপিকটা একেবারে ইজি করে ফেলছি। জাস্ট খুব মনোযোগ দাও। কারক কাকে বলে, কয় প্রকার, কি কি, এটাই আমরা পরে আসছি। তোমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হবে সেই জায়গাটা আমি একটু পরে ফোকাস করছি, তার আগে একটুখানি মনে রাখবা, সেটা হচ্ছে কারক কাকে বলে। পরীক্ষায় একটা এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কারক কাকে বলে। তুমি সহজ কথায় মনে রাখবে,
ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক রয়েছে। দেখো এই কথাটা শুনতে গেলে না একটু কঠিন লাগে, কিন্তু তুমি যদি এইভাবে জিনিসটা একটু মনে করে দেখো, দেখো তো পারো কিনা। তোমাকে যদি ইংরেজিতে কেউ তোমার কাছে শুনে যে একটা সেন্টেন্সের জেনারেল একটা স্ট্রাকচার কি, ইন জেনারেল একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, তুমি সাধারণত এরকম বলো যে একটা সেন্টেন্সের সাধারণত শুরুতে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। ইন জেনারেলি তুমি কিন্তু এই ধরনের কথাই বলো, বা না বললেও তোমার মাথার মধ্যে কিন্তু এই ধরনের চিন্তায় কাজ করে যে ইংরেজিতে একটা সেন্টেন্সে সাধারণত প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। ইজ ইট ক্লিয়ার? এটাই তো সত্য। তো সাধারণত কি হয়, ভার্বের সাথে কিন্তু সাবজেক্টের একটা ইন্টার রিলেশন রয়েছে, অর্থাৎ একটি সেন্টেন্সের এই সাবজেক্টের সাথে ভার্বের কিন্তু মানে গভীর একটা সম্পর্ক রয়েছে। সত্যি কথা বলতে একটা সেন্টেন্স সাধারণত সাবজেক্ট এবং ভার্বের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। এবং আমি যদি এটাকে আরো সংক্ষেপে বলি, একটা সেন্টেন্স কোন দিকে যাবে এটা অনেকটাই হচ্ছে ওই বাক্যের যে ক্রিয়াপদ বা যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাই কিন্তু এক প্রকার সিগন্যাল দিয়ে দেয়। ওকে, সো এখন আমি এই ক্লাসের শুরুতে ইংরেজি নিয়ে কেন কথা বলছি, তোমরা যারা ইতোপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ার্টারে আমার ক্লাস করেছো, তোমরা দেখেছো যে আমি ক্লাসে অনেক সময় বাংলাটা পড়াই কিন্তু ইংলিশের সাথে কানেক্ট করে। এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ইংরেজি যা, অর্থাৎ ইংলিশ গ্রামার যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বোঝে, বাংলা সে অটোমেটিক ভাবে পারবে। অ্যাট দ্য সেম টাইম বাংলা ব্যাকরণ যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে, ইংলিশ গ্রামার তার কাছে একেবারে সহজ। তো এটা আমি একটু যতদূর পারি যে টপিকগুলোতে মানে কানেকশন রয়েছে, আমি একটু কানেকশনটার মাধ্যমে বুঝাই যাতে করে বোঝা যায়। যেমন এই একটা কি, যে ইংলিশ একটা সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট বসে, বা সাধারণত সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এটার মাধ্যমে একটা ইংলিশ সেন্টেন্স গঠিত হয়ে থাকে। এবং আমরা সবাই জানি যে সাবজেক্টের সাথে ভার্বের কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক রয়েছে বিধায় ইংলিশে কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রয়েছে যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্বস। কি তাই না? তোমরা রাইট ফর্ম অফ ভার্বস অনেক প্র্যাকটিস করেছো এবং আমি জানি তোমরা সবাই কম বেশি ভালো। তো দেখো, সাবজেক্টের সাথে ভার্বের কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা একটা সেন্টেন্সের দিকে তাকালেই বোঝা যায়। এবার এই কথাটা বলার উদ্দেশ্য কি জানো? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা দেখো তো কখনো কখনো বিশেষ্য পদ বা সর্বনাম পদ হয় কিনা। ইংলিশে আমরা যেটাকে বলি নাউন বা প্রোনাউন, সাবজেক্ট কি নাউন বা প্রোনাউন হতে পারে না? হতে পারে না মানে কি? আমি তো বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সেন্টেন্সের সাবজেক্ট সবসময় হয়ে থাকে নাউন বা প্রোনাউন। তাহলে এই বিশেষ্য পদ বা সর্বনাম পদের ইংরেজি হচ্ছে নাউন বা প্রোনাউন। তাহলে এই নাউন বা প্রোনাউন যেহেতু একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, তাহলে একটা বাংলা বাক্যেরও কিন্তু সাবজেক্ট, বাংলায় আমরা যেটাকে বলি কর্তা, একটা বাংলা বাক্যেরও কর্তা হিসেবে এই নাউন বা প্রোনাউন, বাংলায় আমরা যেটাকে বলি বিশেষ্য বা সর্বনাম, বসতে পারে। আর ওই সাবজেক্টের সাথে এই যে ক্রিয়ার যে সম্পর্ক, সাবজেক্টের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, সেটাকেই আমরা বলছি কারক। দেখো ইংলিশ আমি বুঝে এসেছি, তাহলে ইংলিশ যা বাংলাও ঠিক তাই। ইংলিশ বলছে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক ওইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর আমরা বাংলায় বলতেছি সাবজেক্ট বা বিশেষ্য সর্বনাম পদের সাথে ক্রিয়া পদের যে সম্পর্ক সেটাকে আমি বলছি কারক। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যেমন একটা এগ্রিমেন্ট থাকে, এট দ্য সেম টাইম বিশেষ্য সর্বনামের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে ক্রিয়ার একটা সম্পর্ক থাকে, যেটাকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় বলবো হচ্ছে কারক। তার মানে আবার এটা ভেবো না যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যা কারক ঠিক তাই, বিষয়টা আসলে এরকম না। জাস্ট আমি একটা সম্পর্ক দেখিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। ওকে, সো কারক কাকে বলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এখন পরীক্ষা এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। কেমন এমসিকিউ টাইপের কোশ্চেন? পরীক্ষায় প্রশ্ন আসবে কারক কয় প্রকার, একাধিকবার প্রশ্ন আসছে। আমরা মনে রাখবো
কারক হচ্ছে মূলত 6 প্রকার। খাতায় লেখার দরকার নাই, বইয়ে সুন্দর করে দাগ দিয়ে রাখো। আমি যে জায়গাগুলো দাগিয়ে দিব বইয়ে সুন্দর করে মার্কিং করে রাখবা। কারক কয় প্রকার? 6 প্রকার। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এরপরে চলো আমরা একটার পর একটা বুঝতে থাকি। প্রথমে আমরা বুঝবো যে কর্তা কারক বা কর্তৃকারক। এত কিছু বোঝার দরকার নেই, খাতায় সুন্দর করে এই যে যা যা লেখা আছে এত নাটক আমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তুমি খাতায় সুন্দর করে একটা পয়েন্ট লিখে রাখো, দ্রুত লেখো, সময় কিন্তু খুবই কম, 1 ঘন্টার মধ্যে অনেকগুলো কাজ করতে হবে। লেখো একটি বাক্যে, দ্রুত লেখো দ্রুত। একটি বাক্যে ক্রিয়াপদের কাছে কে বা কারা, একটি বাক্যে ক্রিয়াপদের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো তাই কর্তাকারক। একটু দ্রুত লেখো ভাইয়ারা, তোমরা বুঝতেই পারছো আজকে ক্লাসে অনেকগুলো টপিক। সহজ কথায় বলছি, একটি বাক্যে ক্রিয়াপদের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হবে কর্তাকারক। পরীক্ষায় সাধারণত কেমন প্রশ্ন আসে? পরীক্ষায় এইরকম একটা বাক্য থাকবে, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। পরীক্ষায় এই আমরার নিচে দাগ দেওয়া থাকবে এবং প্রশ্ন আসবে এখানে আমরা কোন কারক। আর প্রশ্ন যদি আরেকটু স্ট্যান্ডার্ড হয়, প্রশ্ন আসতে পারে এটা কোন কারকে কোন বিভক্তি। তো আমরা বিভক্তির জায়গাটা একটু পরে আসছি, যেহেতু এই মুহূর্তে কারক নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা কারকের মধ্যে থাকি। তাহলে এখন আমি তোমাদেরকে কি বললাম, যে একটা বাক্যে তোমার প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদের কাছে প্রশ্ন করা। একটু আগে সাবজেক্ট ভার্ব বোঝাচ্ছিলাম, একটা কথা ওই সময় বলা হয়নি, একটা কথা ঠান্ডা মাথায় ঢুকে রাখো। এই যে তোমাদেরকে আমি একটু আগে বলে আসলাম যে একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব বা কর্তা এবং ক্রিয়ার সম্পর্ক, একটা কথা মাথায় সুন্দর করে ঢুকিয়ে রাখো। আমি তো আর তোমাদের ইংলিশ টিচার না, বাট একটা কথা বলছি, কানের মধ্যে ঢুকিয়ে রাখো সুন্দর করে। একটা বাক্য হতে হলে ওই বাক্যে অবশ্যই ভার্ব থাকতে হবে। ওই বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট নাও থাকতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। বাট একটি বাক্য হওয়ার একেবারেই প্রথম শর্ত হচ্ছে ওই বাক্যে অবশ্যই একটা ক্রিয়াপদ থাকতে হবে। ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। বুঝতে পারছো? ভার্ব ছাড়া একটি বাক্য কখনোই সম্ভব। যেমন আমি তোমার কাছে খুব সিম্পলি একটা বিষয় দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি তোমাকে বললাম যে ভাইয়া সন্ধ্যাবেলায় বেশ তাড়াতাড়ি আজকে ক্লাসে চলে আসছো, দুপুরে খাওয়া দাওয়া করেছো? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। আমি বললাম দুপুরে খাওয়া দাওয়া করেছো? তুমি আমাকে বললে করছি। এই যে তুমি বললে করছি, তার মানে কি? খেয়েছি। তাহলে এই যে খেয়েছি বা করছি, এটা কি ক্রিয়াপদ কিনা? অবশ্যই এটি একটি ক্রিয়াপদ। তাহলে দেখো তো, আমি এত বড় একটা সেন্টেন্স বললাম, তুমি কিন্তু জাস্ট একটা ওয়ার্ড দিয়ে আমাকে বুঝিয়ে দিলে যে আমি খেয়েছি। এবার তুমি আরেকটু ভালোভাবে আমাকে বললে, যেহেতু যাই হোক আমি বড় ভাইয়ের মতো, দিন শেষে আমি বড় ভাই হই বা টিচার হই, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি একটু সম্মানের সাথে আমাকে বললে যে জি ভাইয়া আমি দুপুরে খেয়েছি। তাহলে কি বললে? জি ভাইয়া আমি দুপুরে খেয়েছি। প্রায় 5 থেকে 6টা শব্দ নিয়ে কিন্তু একটা বাক্য হয়েছে। বোঝার চেষ্টা করো, আমি দুপুরে খেয়েছি, এই যে এত কথা তুমি বললে, এত কথা না বলে তুমি যে একটু আগে শুধু বলেছিলে খেয়েছি, ওই যে শব্দটা বলেছিলে, ওই শব্দটা কি ক্রিয়াপদ ছিল না? অবশ্যই ক্রিয়াপদ ছিল। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি,
একটি বাক্য হতে হলে অবশ্যই অবশ্যই ওই বাক্যে ক্রিয়াপদ থাকতে হবে, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ কর্তা বা কর্ম নাও থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। বাট before being a sentence there should have been a subject and that should have been a verb. Without verb you cannot imagine a sentence. অর্থাৎ ভার্ব ছাড়া তুমি কখনোই কোনো বাক্য কল্পনা করতে পারবা না। তার মানে ভার্ব বা ক্রিয়া যেহেতু একটা বাক্য থাকবেই, এইবার আমি বলে দিলাম যে ওই বাক্যে ওই ক্রিয়াপদের কাছে তুমি শুধু প্রশ্ন করবা কাকে, দুঃখিত, কে বা কারা। একটা বাক্যে যেহেতু ক্রিয়াপদ থাকবে, যেটা আমি একটু আগে প্রমাণ করে তোমাকে দেখালাম, তার মানে তুমি বুঝে গিয়েছো যে বাক্যে ক্রিয়াপদ থাকবে। এবার ক্রিয়াপদের কাছে তুমি শুধু প্রশ্ন করবা কে বা কারা, এবং কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাই হবে হচ্ছে কর্তাকারক। যেমন আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, রিক্সা নেওয়া এটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করে দেখো তো কে নিয়েছিল, উত্তর কিন্তু সরাসরি আসছে না। কিন্তু তুমি প্রশ্ন করে দেখো তো কারা নিয়েছিল, এই যে আমরা নিয়েছিলাম। তার মানে ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করলাম কে দিয়ে, উত্তর আমি পাইনি, কোনো সমস্যা নেই। কিন্তু কারা দ্বারা প্রশ্ন করেছি, উত্তর কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ কে হোক বা কারা হোক, এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে কর্তাকারক। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল, নষ্ট করে দিল, কে নষ্ট করে দিল, কারা নষ্ট করে দিল, অনেকগুলো বন্য হাতি। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই যে বলে, বলে একটা ক্রিয়াপদ, বলের কাছে প্রশ্ন করে দেখো তো কে বলে, পাগলে বলে। খায়, কে খায়, ছাগলে খায়। তাহলে দেখো তো ক্রিয়াপদের কাছে তুমি প্রশ্ন করেছো কে বা কারা দ্বারা এবং তুমি উত্তর পেয়ে গিয়েছো, and that is কর্তা কারক। কনসেপ্টে ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। বইয়ের ভাষা পরে পড়বা, এই শর্টকাট জিনিসটা আগে মাথায় ঢুকায় রাখো। শর্টকাট পারলে বইয়ের ভাষা এমনি পারা যাবে, আর বইয়ের ভাষা না পারলেও তাতে কিচ্ছু যায় আসে না। পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যের কোনটা কোন কারক, তখন আমার ওই শর্টকাটটা তোমার কাজে লাগবে। এরপরে যেটা তুমি লিখো সেটা হচ্ছে একটি বাক্যে ক্রিয়াপদের কাছে, তাহলে আমরা কর্তাকারক বুঝলাম, এবার আমরা একটু কর্মকারকের কাছে চলে যাই। লেখো ক্রিয়াপদের কাছে কাকে বা কি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো তাই কর্মকারক। দ্রুত লিখি, আমরা একটু দ্রুত লিখি। তাই হচ্ছে কর্মকারক। ওকে, একটু দ্রুত লিখি। ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করব কাকে বা কি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হবে হচ্ছে কর্মকারক। ওকে, থ্যাংক ইউ। যেমন শিক্ষককে জানাও, জানাও হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো কাকে জানাও, শিক্ষককে জানাও। উত্তর পাওয়া গেছে কিনা? অবশ্যই উত্তর পাওয়া গেছে। আর যেহেতু উত্তর পাওয়া গেছে সেটি একটি কর্মকারক। এরপরে সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। ওরে বাবা রে, ভাত খাওয়া খারাপ না, তোমরা এই বয়সে ভাত খাও, সমস্যা নেই, বয়স বাড়ার সাথে সাথে একটু ভাত খাওয়া কমায় দিবা, ঠিক আছে? আমিও তোমাদের মতো বয়সে
ভাত খেতাম 3 বেলা, এখন মোটামুটি 2 বেলায় খাই। যাই হোক, খায়, কি খায়? 1 প্লেট ভাত। আচ্ছা, এখানে 1 প্লেট বাদ দিয়ে যদি শুধু বলতাম ভাত খায়, সেটাও দেখো উত্তর কিন্তু হতো কর্মকারক। এরপরে অসহায়কে সাহায্য করো, সাহায্য করা ক্রিয়াপদ, ক্রিয়াপদের কাছে খুব সুন্দর করে একটা প্রশ্ন করো তো, কাকে প্রশ্ন করো? কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। তার মানে কি হলো, ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করলাম, কাকে দ্বারা উত্তর পেয়ে গিয়েছি, আর যেহেতু উত্তর পেয়ে গিয়েছি দ্যাট ইজ কর্মকারক। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আরেকটা জিনিস এখানে দেখাই দিই, কারণ তোমরা অনেকে হয়তো খুঁতখুত করছো যে ভাই এখানে মুখ্য কর্ম কি, গৌণ কর্ম কি। সহজ কথায় মনে রাখবা, একটি বাক্যে ক্রিয়াপদের কাছে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে, কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে গৌণ কর্ম। আবার বলছি, একটি বাক্যে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে গৌণ কর্ম। শিক্ষককে জানাও, তাহলে জানাও, কাকে জানাও? শিক্ষককে। পরীক্ষায় প্রশ্ন যদি খুব বেশি কঠিন আসে, এই প্রশ্নটা আসতে পারে যে এখানে শিক্ষককে কোন ধরনের কর্ম, তখন তুমি আমার এই শর্টকাটটা মাথায় রাখলে উত্তর করে আসতে পারবা যে ভাইয়া একদিন শিখিয়ে দিয়েছিলেন ক্রিয়াপদের কাছে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে গৌণ কর্ম। সবাই এই প্রশ্নের উত্তর মুখ্য কর্ম দিয়ে আসবে, আপনার যদি জানা থাকে আপনি উত্তর করে আসবেন গৌণ কর্ম। সোজা কথা ভাই, আর না জানা থাকলে ভুল হবে। কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এরপরে ক্রিয়াপদের কাছে যদি, ক্রিয়াপদের কাছে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করা হয়েছে কি দিয়ে, তাহলে উত্তর হবে হচ্ছে মুখ্য কর্ম। এই যেমন খায়, কি খায়? 1 প্লেট ভাত খায়। তাহলে দেখেন তো কি দ্বারা প্রশ্ন করেছেন এবং উত্তর পেয়ে গেছেন, দ্যাট ইজ মুখ্য কর্ম। দেখেন এইটুকু জায়গায় আমি কত কিছু বললাম, অথচ আপনি খাতায় নোট করছেন না, বইয়ে দাগিয়ে রাখছেন না, আর দিন শেষে দোষ কার? যত দোষ নন্দ ঘোষ। ও ভাইয়া ভালো পড়ায় না, এ করে না, তা করে না, এইসব। যাই হোক, কথার কথা বললাম, তোমাদের ভালো চাই বিধায় বলছি যে খাতায় নোট করে রাখো। আচ্ছা, তোমরা আজকে একটা কাজ করবে তো, এটা তোমাদের হোমওয়ার্ক। এই যে কারকের আমি যে শর্টকাট গুলো লিখে দিচ্ছি, এই শর্টকাট গুলো সুন্দর করে একটা খাতায় লিখে, তোমরা আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো, শিখবো জিতবো গ্রুপে কানেক্টেড আছো, তোমাদের যে একাডেমিক প্রোগ্রাম Q3 ক্লাস 9 এই গ্রুপে কানেক্টেড আছো, সেখানে এই তোমার খাতাটা বা তোমার এই যে নোটটা করছো এটা একটু শেয়ার করবা, ঠিক আছে? আমি একটু দেখবো যে আসলে তোমরা আসলে খাতায় লেখো কিনা। জাস্ট আমার একটু ইচ্ছা যে আমি যে এত বলি যে তোমরা আমার কথা শোনো কিনা, জাস্ট এটা একটু শোনার ইচ্ছা, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ। সো আমার মনে হয় কর্মকারক কাকে বলে আমরা বুঝলাম। শেষবারের মতো আবার বলছি, ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, দ্যাট উইল বি কর্মকারক। থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করণকারক। করণকারক কি? এত কিছু বোঝার দরকার নেই, শুধু ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবেন যার দ্বারা বা যে উপায়ে। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবেন, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবেন, ক্রিয়াপদের কাছে প্রশ্ন হবে কি দিয়ে? কি উপায়ে বা কিসের দ্বারা। যেমন আমি বললাম ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, চাষ করা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করে দেখেন তো কি উপায়ে, কিসের দ্বারা চাষ করা সম্ভব নয়। আপনি গরু দিয়ে, ছাগল দিয়ে, মহিষ দিয়ে, ছাগল দিয়েও হয় না, চাষবাস করতে পারবেন, কিন্তু ভেড়া দিয়ে কি বাস্তবে চাষ করা সম্ভব? নো। তাহলে ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করলেন যে কিসের দ্বারা সম্ভব নয়? ভেড়ার দ্বারা চাষ করা সম্ভব নয়।
আশা করছি উত্তর পেয়ে গেছেন। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। ধান কাটা ক্রিয়াপদ, কি দিয়ে কাটছে, কিসের মাধ্যমে কাটছে? ধারালো কাস্তে দিয়ে। এখানে কাস্তে বানানটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিলাম, দন্ত স। ওকে, আচ্ছা এইবার যদি আমি আরেকটা শর্টকাট করে দিই, যে করণ কারক বলতেই উপকরণ জাতীয় কিছু বোঝায়। উপকরণ জাতীয় কিছু বোঝায়। উপকরণ জাতীয় কিছু বোঝায়। একটু চিন্তা করে দেখেন তো, উপকরণ বলতে কি বোঝায়? এই যে ভেড়া যদিও উপকরণ না, কিন্তু চাষবাসের ক্ষেত্রে সে তো উপকরণ হিসেবেই কাজ করছে। ধান কাটার একটু উপকরণ কি কাস্তে দিয়ে, তাই না? অর্থাৎ সাধারণত এটা সব ক্ষেত্রে না হলেও করণ কারক দ্বারা দেখবেন কোনো না কোনো উপকরণ, কোনো না কোনো এলিমেন্টস, কোনো না কোনো মাধ্যম বোঝানো হয়, যার মাধ্যমে সে কাজটা শেষ করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি করণ কারক। আরেকটা কথা শর্টকাট মনে রাখবেন, সাধারণত করণ কারকে হয় কি দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের অনুসর্গ যুক্ত হয়। আমরা যখন অনুসর্গ চ্যাপ্টারটা নিয়ে কাজ করব তখন এটা নিয়ে ডিটেলস কথা বলবো। আপাতত আমরা দেখব দ্বারা, দিয়ে, কর্তৃক। এই যে দিয়ে, এই দিয়ে, দ্বারা, সাধারণত এই ধরনের অনুসর্গগুলো করণ কারকে থাকে। থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অপাদান কারক। কারকের মধ্যে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে ভাইয়া কারকে আমি একটুখানি দুর্বল, আপনি আমাকে দুইটা কারক বলেন যে দুইটা কারক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি বলবো একেবারে যদি অন্য কিছু নাও পড়ো, অপাদান কারক এবং অধিকরণ কারক, এই দুইটা কারক খুব সুন্দর করে পড়ে যাবা। কপাল ভালো থাকলে একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। তার মানে কিন্তু এই নয় যে তুমি অন্যগুলো পড়বা না, বুঝতে পারছো? সবই পড়বা, জাস্ট আমি বলছি যে এই দুইটা কারক একটু বেশি ভালোভাবে পড়ে যাবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। অপাদান কারক সহজ কথায় মনে রাখবেন, ক্রিয়াপদের কাছে আপনি শুধু একটু জানার চেষ্টা করবেন এটা সোর্স, উৎসটা কোথায়, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়। এখন উৎস বলতে কি বোঝায় আপনি যদি এইটা না জানেন তাহলে তো হবে না। উৎস এর ইংরেজি শব্দ হচ্ছে সোর্স। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা সোর্স আছে, একটা উৎস আছে, একটা উৎপত্তির একটা জায়গা আছে। এটাই হচ্ছে অপাদান কারক। যেমন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, জমি থেকে ফসল পাই, এই পাওয়াটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের দেখেন তো সে একটা সোর্স থেকে জিনিসটা পাচ্ছে কিনা, এই ক্রিয়াপদটা পাই, খাই, যাই, কোন সোর্স থেকে এগুলো করছি? আমি যে ফসলটা পাচ্ছি কোন সোর্স থেকে, কোন উৎস থেকে আমি এটা পাচ্ছি? জমি থেকে এটা পাচ্ছি। আর যেহেতু জমি থেকে পাচ্ছি সেহেতু এটা হচ্ছে একটি অপাদান কারক। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, ভেঙে গেল একটা ক্রিয়াপদ। এই ভেঙে যাওয়াটা সোর্স কোথায়? পৃথিবীর প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ভিত্তি আছে, এই কথাটা মনে রাখবা। কারণ ছাড়া কোনো কার্য সম্পাদিত হয় না। তাহলে কাপটা যে ভেঙে গেল নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণে কাপটা ভেঙেছে। সেই কারণটা কি, সেই সোর্সটা কি? উঁচু টেবিল থেকে পড়ে গিয়েছে। কোন সোর্সের মাধ্যমে, কিভাবে হয়েছে? আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার খাতা একটু ছোট্ট করে চুরি করে লিখে রাখো, কেননা তোমার এই মুহূর্তে নবম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যা লেখা আছে অপাদান কারক সবকিছু হয়তোবা ওখান থেকে নাও আসতে পারে। আমি এখন 3-4টা পয়েন্ট লিখে দিচ্ছি, 3-4টা পয়েন্ট খাতায় সুন্দর করে লিখে রাখো, ওইটার সাথে একটু কানেক্ট করবা, পরীক্ষা যদি প্রশ্ন আসে উত্তর করে আসবা। লেখো, যদি কোনো বাক্য দ্বারা, দ্রুত লেখো, যদি কোনো
বাক্য দ্বারা ভীত, ভীত মানে বোঝো তো, ভয় পাওয়া। স্থিত, স্থিত মানে কি, কোনো কিছু স্থির হয়ে থাকা। উৎপন্ন, যা তো পারবা। বিরত, আবার লেখো, আবার না, আরেকবার বলছি, যে সকল বাক্যে, যে বাক্য দ্বারা ভীত, স্থিত, উৎপন্ন, বিরত ইত্যাদি বোঝানো হবে, সেইগুলোই হবে হচ্ছে অপাদান কারক। বাক্যটা আমি দেখব, দেখার পরে আমি শুধু ভাববো ওই বাক্য দ্বারা ভীত বোঝাচ্ছে কিনা। যেমন এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে, বাবাকে বড্ড ভয় পাই। এখনকার যুগে ছেলেমেয়েরা বাবাকে তো ভয়টাই পায় না, আমাদের সময় আমরা ভয় পেতাম। আমি তো এখন এই বুড়ো বয়সে এসে বাবার সামনে গেলে কেমন জানি চুপসে যায়। যাই হোক, এই যে বাবাকে ভয় পাওয়া, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ভীত, তার মানে অপাদান কারক। কারোর সাথে বার্গেনিং করার দরকার নেই, আমি বলতেছি মাথা ঢুকায় রাখো। অনেক পোলাপান আছে বলে কি, ভাই এটা তো বইয়ে নাই। আরে বাবা, তোমার বইয়ে নাই তাতে কি, এবছর এসএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে যা তোমার বইয়ে নাই। ব্যাকরণে সবকিছু কি তোমার বইয়ে আছে? বইয়ের বাইরেও বেসিক থেকে অনেক প্রশ্ন আসে, আর তার জন্য এটা আলোচনা করে দেওয়া, এনমি এনমি না। স্থিত থাকা, স্থিত মানে কি, কোনো কিছু স্থির থাকা, স্থিত থাকা, ঠান্ডা হয়ে থাকা। যেমন আমি বললাম গাছে পাতা নড়ছে, তাহলে গাছে তো স্থির হয়ে আছে, তারপরে না সেটা নড়ছে, দ্যাট ইজ অপাদান কারক। উৎপন্ন, দুধ থেকে দই হচ্ছে, তিল থেকে তৈল হচ্ছে, তাহলে এই যে দুধ থেকে দই হয়েছে, তিল থেকে তৈল হয়েছে, দ্যাট ইজ উৎপন্ন হয়েছে না? উৎপন্ন বুঝাতে অপাদান কারক। বিরত, লেখাপড়া করো না, কিছুই করতেছো না, দিন রাত বাবা মা ঘ্যান ঘ্যান করে বলছে এবার একটু আকাম কুকাম ছাড় রে ভাই, এবার একটু লেখাপড়া কর। অর্থাৎ বলছে পাপ কর্ম থেকে বিরত হও, অনেক আকাম কুকাম করা হয়েছে, এবার একটু পড়াশোনা করো। কি অনেক সময় বাবা মা এভাবে বলে না? এই যে কোনো খারাপ কাজে বিরত থাকা বুঝাতে অপাদান কারক হয়। তাহলে অপাদান কারকে আপনি এই 4-5টা বিষয় মনে রাখবেন, পাশাপাশি আপনি এটাও মনে রাখবেন কোনো বাক্য দ্বারা ক্রিয়াপদের যদি কখনো কোনো সোর্স বা উৎস বোঝায়, দ্যাট উইল বি, সেটা কি হবে, অপাদান কারক। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারক যেটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক আমাদের ছেলে মেয়েদের কাছে খুবই কঠিন লাগে, কিন্তু আমার কাছে সবসময় সহজ লাগে একটাই কারণে, যে একটা বাক্য আসবে তো একটা বাক্যে একটা শব্দের মধ্যে দাগ দিয়ে বলে দিবে যে এইটা কোন কারক, ঠিক কিনা? আমি শুধু ওই বাক্যটা দেখব, বাক্যটা দেখে শুধু ওই দাগানো শব্দের দিকে একটু তাকাবো। দাগানো শব্দের দিকে তাকিয়ে আমি যদি দেখি ওই শব্দটা দ্বারা স্থান বুঝাচ্ছে, অধিকরণ কারক। বাবা বাড়িতে আছেন, এই বাড়ি কি একটা স্থান না? তুমি হয়তো তোমার নিজের বাড়িকে মনে করো এটা কোনো লোকেশন বা স্থান না, এটা অবশ্যই এটা একটা স্থান। তাহলে একটা বাক্য আমি দেখলাম, দেখার সাথে সাথে আমি বুঝলাম ওই বাক্যের ওই দাগানো জায়গা দ্বারা স্থান বোঝানো হচ্ছে, সেটা হবে অধিকরণ কারক। এরপরে কি, কাল। কাল মানে কি? কাল মানে সময়। একটা বাক্য আমি পরীক্ষায় এসেছে দেখলাম, ওই বাক্যের যে দাগানো জায়গাটা ওটা দ্বারা সময় বোঝানো হচ্ছে, আর সময় মানেই হচ্ছে অধিকরণ কারক। বিকাল 5টায় অফিস ছুটি হবে, তাহলে বিকাল 5টা কি সময়? অবশ্যই সে কারণে এটি অধিকরণ কারক।
রাজীব বাংলা ব্যাকরণে ভালো। বাবা, আরে এমনি বাংলা সবাই পারে, বাংলা আবার পড়া লাগে নাকি? দেখো তো বাংলা ব্যাকরণ বা বাংলা বা ব্যাকরণ এটা একটা বিষয় কিনা। তাহলে আমি খাতায়, আমি যদি তোমাদের জায়গায় হতাম, আমি শর্টকাটে সুন্দর করে একটা জিনিস লিখতাম শুধু এখানে, স্থান, কাল, কাল বলতে বোঝাচ্ছি সময়, আর কি বিষয়। একটি বাক্য দ্বারা যদি স্থান, কাল, বিষয় বোঝানো হয়, সেটা হয়ে যাবে কে? অধিকরণ কারক। এবার তুমি একটু আমাকে বলো তো, কি আর বলবো তোমাদেরকে, একটু কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি। এই যে এতক্ষণ ধরে এত কিছু বুঝালাম, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, এই যে অপাদান বলি, অধিকরণ বলি, এ কি খুব কঠিন কিছু? জাস্ট একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো, কমেন্ট করে জানাও খুব কঠিন লাগছে কিনা। সবাই যে বলে এগুলো অনেক কঠিন, এটা কি আসলে কঠিন না সহজ জিনিস? প্লিজ হ্যাভ ইউর কমেন্টস। সহজ নাকি কঠিন? দেখো ভাইরা, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে অনলাইন প্ল্যাটফর্মে একটা ক্লাস থেকে 50-60% বোঝা মানে অনেক, বাকিটা একটু বাসায় নিজে একটু সময় দাও ভাই প্লিজ। তুমি একটু নিজে সময় না দিলে হবে না। আর দেখো এই শিখর মতো প্ল্যাটফর্মের সবচেয়ে বড় একটা সুবিধা যেটা আমি সবসময় বলি যে দেখো আজকে ক্লাসটা এনিহাও তুমি একটা জায়গায় বুঝতে পারো না, সমস্যা নেই, রেকর্ডিং আছে, রেকর্ডিংটা দেখে আস, তারপরে বাসায় তুমি বইয়ে ওই জায়গাটা একটু চলে যাও, দেখবে অটোমেটিক ভাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। একটু সময় দিতে হবে, একটু সময় না দিলে হবে না, বিশ্বাস করো। তুমি একজন যথেষ্ট ম্যাচিউর ছেলে বা ম্যাচিউর মেয়ে, যাই হোক বলি না কেন, যথেষ্ট বোঝো তোমরা, তোমরা নিজেরাও এটা জানো যে বাসায় একটু সময় না দিলে বাস্তবে এটা কখনোই সমাধান করা সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। সো চলো আমরা আর ছোট্ট করে কারকের আর ছোট্ট একটা জায়গা আছে, এটা একটু দেখে তারপরে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন প্র্যাকটিস করব। সম্বন্ধ কারক, সম্বন্ধ বলতে কি বোঝায়? সম্বন্ধ শব্দটার যদি অর্থ কেউ বোঝে, অটোমেটিক ভাবে সে সম্বন্ধ কারক বোঝে। সম্বন্ধ বলতে কি বোঝায়? সম্বন্ধ বলতে বোঝানো হয় মূলত সম্পর্ক। সম্পর্কটা কিরকম? ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তাহলে ফুলের সাথে দেখো তো গন্ধের একটা সম্পর্ক আছে কিনা? অবশ্যই সম্পর্ক আছে। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, বাহ খুব ভালো কথা। তাহলে দেখো তো আমার জামার সাথে বোতামের একটা সম্পর্ক আছে কিনা। এবার আমার সাথে জামার, আমার বই, এই দেখো তো আমার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে কিনা। আচ্ছা, তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। তখনকার দিন, এখনকার দিন, তাহলে এই এখনকার তখনকার এটার সাথে দেখো তো দিনের একটা সম্পর্ক আছে কিনা। আমি বললাম রহিমের ভাই করিম আজকে এসেছিল, রহিমের সাথে করিমের একটা সম্পর্ক আছে কিনা। সোজা কথায় দুইটা পদ আমি দেখব, দুইটা শব্দ আমি দেখব, এবং দুইটা শব্দের মধ্যে আমি যদি কখনো কোনো সম্পর্ক দেখি, তাহলে আমি মনে রাখবো সেটা হচ্ছে সম্বন্ধ কারক। বইয়ে যেটা বলতে চাচ্ছে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক হয় সেটাই হচ্ছে সম্বন্ধ কারক। ওকে, থ্যাংক ইউ। আর এই কারকের সাথে সাধারণত এই বিভক্তিগুলো যুক্ত হয়। তো বিভক্তির একটু পরে আমরা যাচ্ছি, সেখানে আমরা আসলে আরো ইজিলি বুঝবো, বিভক্তির বিষয়টা কি দেখবো। আপাতত চলো, এই যে এতক্ষণ ধরে আমি কারক নিয়ে এত বক 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 করলাম, এবার চলো আমরা এটার উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করে আসি।
তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কি উপায়ে কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয় বা কোন কারক হয়? কি উপায়ে কথাটি দ্বারা, অর্থাৎ ক্রিয়ার কাছে আমি প্রশ্ন করব, ক্রিয়ার কাছে প্রশ্ন করব কি উপায়ে, দেখো তো উত্তর পারা যায় কিনা। আজকে দেখো কারক ক্লাসটা বারবারই আমি বলছি ক্রিয়াপদের কাছে শুধু প্রশ্ন করব, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব কি উপায়ে। একটা বাক্যে তো ক্রিয়াপদ ছাড়া একটি বাক্য হবে না, এটা আমরা বুঝে গিয়েছি, তাই না? এবার আমি বলছি যে ওই ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করব কি উপায়ে, এবং কি উপায়ে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই সেটা কোন কারক হবে? সেটা হবে করণ কারক। একটু চিন্তা করে দেখো তো, আজকের ক্লাসে আমরা করণ কারক যখন আলোচনা করেছি, আমি বলেছি এটা দ্বারা উপকরণ বোঝাবে, ক্রিয়াপদের কাছে কি উপায়ে প্রশ্ন করলে হবে, কিসের দ্বারা প্রশ্ন করতে হবে, করে যে উত্তরটা পাবো সেটা হবে করণ কারক। থ্যাংক ইউ, সবার উত্তর মোটামুটি হয়েছে। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, বাক্যটিতে ধারালো কাস্তে দিয়ে কোন কারক? আমরা সবাই একটু উত্তর করবো প্লিজ। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা এসেছে সরাসরি আজকে আমাদের ক্লাস থেকে, আমাদের বইয়ের কন্টেন্ট থেকে, এবং আমরা সবাই জানি যে ধারালো কাস্তে দিয়ে এটা অবশ্যই করণ কারক, কেননা ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করেছি কোন উপায়ে, উত্তর পেয়ে গিয়েছি, দ্যাট ইজ করণ কারক। পরবর্তী প্রশ্ন, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। খুবই বিখ্যাত একটা কবিতা, সেই কবিতার অংশ এটা যে ফুলের গন্ধে ঘুম আসে না। এখানে নিম্নরেখ পদটি কোন কারক, অর্থাৎ ফুলের এখানে কোন কারক? আমরা একটু দ্রুত উত্তর করব সবাই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। যতীন্দ্রমোহন বাগচির খুবই বিখ্যাত এক কবিতা এটা, না? সেই কবিতা থেকেই গান হয়েছে পরে। কবিতাটা শুনো বা গানটা শুনে নিও, দেখবা যে গায়ের লোম অনেকটা শিউরে যাবে, শিউরে উঠবে আর কি, খুব সুন্দর লাগবে। আমার তো এই ধরনের কবিতা শুনতে গেলেই কেমন জানি চোখে পানি চলে আসে। তোমাদের কি হবে জানি না। সো ফুলের সাথে গন্ধের একটা সম্পর্ক রয়েছে, এই জন্য এটা হচ্ছে সম্বন্ধকারক। পরবর্তী প্রশ্ন, জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে সাধনায় কোন কারকের উদাহরণ? দ্রুত উত্তর করি আমরা, দ্রুত। থ্যাংক ইউ। এই যে জগতে কীর্তিমান হয় কোন উপায়ে? সাধনার মাধ্যমে, এই জন্য এটাও করণ কারক। ডাক্তার ডাকো, নিম্নরেখ শব্দটি কোন কারক? এখানে দাগ দেওয়া নেই, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। এই যে ডাক্তারের নিচে দাগ। প্রশ্ন হচ্ছে কোন কারক এটি? এসএসসি পরীক্ষা আসা প্রশ্ন কিন্তু একটা, ঠিক আছে? সো এসএসসি পরীক্ষার প্রশ্ন, চলো আমরা এখন ক্লাস 9 এ থাকতে একটু সলভ করি।
থ্যাংক ইউ। আমি বলেছিলাম ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব কাকে বা কি দ্বারা। তাহলে কাকে ডাকো, ডাক্তারকে ডাকো। এখানে কে দিলে আরো একটু ভালো হতো, তাহলে আমার মনে হয় আমরা উত্তরটা পেয়ে যেতাম আরো সহজে। তো যাই হোক, আপাতত যদিও কে নেই, কিন্তু আমি বুঝতে পারছি ক্রিয়াপদের কাছে আমি প্রশ্ন করেছি কাকে ডাকো, ডাক্তারকে ডাকো বা কি ডাকো, আমরা উত্তর পেয়ে গিয়েছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কর্মকারক। তো যাই হোক, ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে মোটামুটি কারক নামক মহাভীতিকর একটা চ্যাপ্টার বা টপিক আমরা শেষ করলাম। এখন এই কারকের সাথে সম্পর্কিত হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তিটা সুন্দর করে এখন বুঝবো। মাত্র 5 মিনিট লাগবে বিভক্তি বুঝতে। একটু মনোযোগ দিয়ে 5টা মিনিট আমার কথা শুনবেন। সহজ করে বলছি, চলো বিভক্তিটা বুঝে আসি। তার আগে আমি ছোট্ট করে কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, কেননা আপাতত আপনার মূল্যবান কমেন্ট আমার আর এই মুহূর্তে প্রয়োজন নেই। নাজরাহাত একটা ভালো কথা বলছে যে ভাইয়া আপনি সবসময় বলেন আমাদের পরিচয় আড্ডার জন্য একদিন রাখবেন। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, আজকের 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস তুমি দেখছো ভাইয়া, কত টপিক আজকে। আমারও ইচ্ছে হয় তোমাদের সাথে একদিন একটু আড্ডা দিতে, গল্প করতে। কত ধরনের গল্প জমে আছে। দেখবা যে তোমাদের অনেক টিচার আছে, তারা ক্লাসে অনেক গল্প সল্প করে। আসলে গল্প সল্প আমারও করতে ইচ্ছে করে, কিন্তু দেখো ভাই, আমি আমার টপিক শেষ করতে পারি না। তুমি একটু আমাকে বুদ্ধি দিও তো কি করে টপিক শেষ করা যায়। ঠিক আছে, আমি যত দ্রুত একদিন টপিক শেষ করতে পারবো, ওই দিন গান বাজনা হবে, তোমাদের কাছে কবিতা শুনবো, আরো তোমাদের জীবনে অনেক গল্প আছে, গল্প শুনবো। আমার অনেক ছোট ছোট গল্প আছে, বলবো। কিন্তু দেখো বেশিরভাগ দিন না এই ক্লাসের গল্পই শেষ হয় না, আমার গল্পে কখন যাব। তো ঠিক আছে, একদিন হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি আবার স্মরণ করিয়ে দিয়েছো। ওকে, সো বিভক্তি কাকে বলে এত বেশি কিছু বোঝার দরকার নেই। মনে করো আমি বললাম তুমি এই মুহূর্তে ক্লাস করছো একটি ঘরে বসে। তাহলে এই যে ঘরে বসে তুমি ক্লাস করছো, এবার ঘরে শব্দটা এসেছে কোথা থেকে? ঘর থেকে। এই ঘরের সাথে তুমি এটা যোগ করে দিয়েছো। তাহলে আমরা সহজ করে একটা কথা মনে রাখবো, এই যে মূল শব্দের সাথে অতিরিক্ত যে শব্দাংশটা যুক্ত হয়েছে, এটাই হচ্ছে বিভক্তি। এবার দেখো তো, বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের যে সম্পর্ক বোঝানো হয়, সেই সম্পর্কগুলো যে অর্থহীন শব্দাংশের মাধ্যমে বোঝানো হয়, যেটাকে আমরা বলছি লগ্নক, সেগুলোকে আমরা বলবো বিভক্তি। আবার বলছি, লগ্নক কাকে বলে এটা বোঝার দরকার নেই, আপাতত আমরা একটা জিনিস বুঝি, এই বিভক্তিগুলোকে আমরা বলতে পারি লগ্নক। আর বিভক্তি কি হয়? বিভক্তি সবসময় একটা শব্দের শেষে বসে। এই যেমন ঘর একটা শব্দ, এই ঘর শব্দের শেষে একটা এ বসে শব্দটা হয়ে গেছে ঘরে। এবং আমরা বইয়ের ভাষা অনুযায়ী বলতে যদি চাই, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্বন্ধ বোঝাতে সাধারণত বিভক্তি যুক্ত হয়। যেমন আমি বললাম যে আমি ঘরে বসে আছি, বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি। দেখো তো, আমি ঘরে বসে আছি, একটা দুইটা তিনটা চারটা শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে। এই বাক্যের মধ্যে এই একটা শব্দ ঘরে, এই ঘরে শব্দটার সাথে এই এ বিভক্তি যুক্ত হয়ে বসা থেকে হয়েছে বসে। এই এ বিভক্তি যুক্ত হয়ে দেখো তো একটা বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করেছে কিনা? করেছে। তার মানে আমরা বলতে পারি একটি বাক্যের মধ্যে
অন্য শব্দের সাথে সম্পর্ক বুঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে যে অর্থহীন এ কি, এ একটা অর্থহীন শব্দাংশ। কেউ যদি আলাদাভাবে তোমাকে বলে এ তে ইয় কে রে এর কি আলাদাভাবে কোনো অর্থ রয়েছে? অর্থ কিন্তু নেই। তার মানে বিভক্তিগুলো সব সময় অর্থহীন হয়ে থাকে। আর অর্থহীন এই শব্দাংশকে আমরা বলি বিভক্তি, যেটাকে ব্যাকরণের ভাষায় বলা যেতে পারে লগ্ন। I think the concept has already been clear to you, and so far I understand this is a very easiest topic. আমরা সহজে মনে রাখবো বিভক্তিগুলোর চেহারা হচ্ছে এরকম। লোক শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, ছেলের সাথে যুক্ত হয়েছে কে, বাড়ির সাথে যুক্ত হয়েছে র, পুকুরের সাথে যুক্ত হয়েছে রের। এই যে র এর কের দের দ্বারা এইগুলো সবই হচ্ছে একটা একটা বিভক্তি। এবং লক্ষ্য করে দেখো বিভক্তিগুলো সব সময় বিশেষ্য পদের সাথেই সাধারণত বসে বা সর্বনাম পদের সাথেই সাধারণত বসে থাকে। আপনার এখন কাজ হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে বিভক্তিগুলোকে 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি জাস্ট 2বার এটা রিডিং পড়েন আপনি এমনিতেই পারবেন। আপনার ব্যাকরণ বই অনুযায়ী এ তে অন্তস্থ ইয় এ বিভক্তি, এই সেই বিভক্তি। একটা বাক্যের সাথে এইগুলো কোথায় 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 বসে। এই যে ইমেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে। আজকে যখন আমরা কর্তাকারক পড়ছিলাম বলছিলাম ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। ছাগলে কোন কারক? আমরা একটু আগে ব্যাখ্যা করে বলে এসেছিলাম ওটা কর্তা কারক। এইবার যদি আপনার কাছে জানতে চাই এটা কোন কারকে কোন বিভক্তি, আপনি বলবেন কর্তায় এ বিভক্তি, ছাগলে আপনি বললেন এ বিভক্তি। তাহলে আপনি বলেন তো পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে যে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে, তাহলে ছাগলে কোন কারকে কোন বিভক্তি আপনি উত্তর করতে পারবেন না। শুধু একটা জিনিস জানবেন যে এ তে ইয় এটা একটা বিভক্তি, শুধু বলবেন এই কারক তো আমি জানি এর সাথে এইটাই বিভক্তি, শেষ। ছাগল তার সাথে যুক্ত হয়েছে এ, তার মানে এটা এ বিভক্তি হয়ে গেল। তারপরে কি কে রে বিভক্তি, কে রে বিভক্তিটা কি? দরিদ্রকে দান করো। প্রথম কথা হচ্ছে দরিদ্রকে, তাকে দান করো। উত্তর পেয়ে গিয়েছি কর্মকারকে। তখন তুমি বললে যে কর্মে কে বিভক্তি। দেখো তো এটা কি খুব কঠিন কিছু? দরিদ্রকে দান করো, দান করা ক্রিয়াপদ, ক্রিয়াপদের কাছে প্রশ্ন করলাম কাকে দান করো? দরিদ্রকে। তাহলে কর্মের কাছে প্রশ্ন করলাম, দুঃখিত ক্রিয়াপদের কাছে প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম কর্মকারক। এবার বলছে কোন বিভক্তি? এই যে শেষে কে ছিল এই জন্য কে বিভক্তি হয়ে গেল। খুবই সহজ, তুমি এটাকে কঠিন করে ভাবো বিধায় কঠিন লাগে। যেমন বইয়ের পাতার দিকে তাকাও, তাকাও কিসের প্রতি তাকাও, কার প্রতি তাকাও? এই যে বইয়ের। এবার বই এর সাথে যুক্ত হয়েছে র বা এর, তার মানে আপনি বলবেন এটা এই কারকের এই বিভক্তি। কত সহজ। আমি বললাম যে বুদ্ধিজীবীর প্রাণ গেল, প্রাণ গেল কার গেল? বুদ্ধিজীবীর। তারপরে এটা কে কি বিভক্তি? র বিভক্তি। সো র বা এর বিভক্তি একটা বিভক্তি, কে রে একটা বিভক্তি, এ তে ইয় বা অন্তস্থীয় একটা বিভক্তি। এই 3টা বিভক্তি আপনার বর্তমান বইয়ে আছে। আপনি দয়া করে এই 3টা বিভক্তি একটু সুন্দর করে পড়ে যান। 2বার আজকে 10 মিনিট সময় দিয়ে রিডিং পড়েন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি উত্তর করতে পারবেন। আর এই মুহূর্তে যেটা আপনি স্লাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের, আপনাদের এই মুহূর্তের বইয়ের ঠিক আগে যে বইটা ছিল মুনির চৌধুরী স্যারের যে বইটা ছিল
সেই বইয়ে বিভক্তি ছিল 7 প্রকার। যদি সুযোগ থাকে একবার একটু রিডিং দেখে আসেন, ঠিক আছে? আমি আশা করি এসএসসি পরীক্ষায় আপনাদের কাছে এই মুহূর্তে যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা আছে ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ইভেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিভক্তি কয় প্রকার, আপনি উত্তর করে আসবেন 3 প্রকার, সমস্যা নেই। তবে একটু জেনে আসলেন যে আগে বিভক্তি ছিল 7 প্রকার, সেই 7 প্রকার কি কি। জাস্ট এটা আমি একবার একটু একটা স্লাইডে রেখেছি শুধু একটু দেখানোর জন্য। ভবিষ্যতে 2-3 বছর পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন কিন্তু এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, নট শিওর। সো একটু চোখ বুলায় যেতে পারেন যদি বই থাকে, আর না থাকলে দরকার নেই। সো চলুন তাহলে আমরা এই টপিকের উপর ভিত্তি করে 2 প্রশ্ন একটু সলভ করে আসি। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন। The first question for you. তিলে তৈল হয় বাক্যে তিলে শব্দের সঙ্গে নিচের কোন বিভক্তি যুক্ত রয়েছে? একটু দ্রুত উত্তর করব। মূল শব্দটা ছিল তিল, এটার সাথে আমি যোগ করেছি এ, তাহলে এর মধ্যে এ আছে কিনা, এই এটাই হচ্ছে একটা বিভক্তি। এবার আমি একটা প্রশ্ন করছি, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন তো। পরীক্ষায় প্রশ্ন এসেছে তিলে তৈল হয়, এই তিলের নিচে দাগ, তিলের নিচে দাগ, এইটা কোন কারক? বাসার অ্যাসাইনমেন্ট দিচ্ছি, খাতায় লিখে গ্রুপে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? তিলে তৈল হয় কোন কারক? এটা একটা প্রশ্ন দিলাম, আরেকটা প্রশ্ন দিলাম, একই বাক্য, খাতায় লেখেন তিলে তৈল হয়। এবার আপনি দাগ দেন তৈলের নিচে, এই তৈল বা তেল যাই বলেন এইটা কোন কারক? এই দুইটা প্রশ্ন আপনার কাছে আমার হোমওয়ার্ক থাকলো, আপনি দয়া করে যদি পারেন এটা উত্তর করে একটা সুন্দর করে ছবি তুলে গ্রুপে পোস্ট করে জানিয়ে দিয়েন যে ভাইয়া আপনি এই দুইটা প্রশ্ন করেছিলেন, আমি আপনার লক্ষ্মী ছোট ভাই বা লক্ষ্মী ছোট বোন, এই যে দেখেন খুব সুন্দর উত্তর। উত্তর হলেও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই, আমি কাউকে বকাঝকা দিব না, বাট একটু আমাকে জানায়ও। আবার বলছি প্রশ্নটা, তিলে তৈল হয়, প্রথম প্রশ্ন হচ্ছে তিলে, এইটা কোন কারক? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। আর তিলে তৈল হয়, এখানে তৈল, এটা 2 নাম্বার প্রশ্ন, এইটা কোন কারক? কি পারবা না? ওকে। আর বিভক্তি যে এই বিভক্তি এটা তো আমরা এমনিই জানি। তো যাই হোক, থ্যাংক ইউ। আপনারা অনেকে এখন উত্তর করছেন, বাট আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামের উত্তর কিন্তু হয়নি, এই জন্য একটু চিন্তা করতে বলেছি। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? একটু দ্রুত উত্তর করি। গৌণ কর্ম বলতে কি কোনটা বোঝানো হয় অলরেডি কিন্তু আমার বোঝানো শেষ। যখন আমি কর্মকারক বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি গৌণ কর্ম মুখ্য কর্ম বুঝিয়েছি। সো এখন প্রশ্ন হচ্ছে গৌণ কর্মের সাথে কোন বিভক্তি যুক্ত হয়? একটু দ্রুত উত্তর করব। খুবই স্মার্ট একটা কোশ্চেন ছিল। বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? আমরা মনে রাখবো বাক্যে গৌণ কর্মের সঙ্গে যুক্ত হয় কে বিভক্তি। বলেছিলাম শিক্ষককে সম্মান করো, এখানে শিক্ষককে।
ঠিক আছে, লোকে কিনা বলে, বাক্যের লোকে শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে এটা বোঝা যাচ্ছে, লোক যুক্ত লোক যুক্ত এই এটাই হচ্ছে এ বিভক্তি। ওকে, থ্যাংক ইউ। ইজ ইট পসিবল টু লেনদেন মাই ক্লাস টুডে? বাড়ানো যাবে? একটু দেখান তো। দরকার নেই প্রশ্নটার। ওকে, না ক্লাসটা একটু বাড়াতে চাচ্ছি তোমাদের জন্য, কেননা আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। এখন ক্রিয়ার কাল, আমি চাচ্ছি এই টপিকটা শেষ করে তারপরে আজকের ক্লাসটা থেকে বিদায় নিতে। এই 10 মিনিট যদি ক্লাস বেশি নেই তাতে কোনো সমস্যা আছে? এটা কমেন্ট বক্সে জানাও তো। 10 মিনিট থেকে 12 মিনিট ক্লাসটা একটু বাড়াতে চাচ্ছি। কি সবাই রাজি তো নাকি? তোমরা যদি রাজি না হও তাহলে আমি ক্লাস টাইম বাড়াবো না, বলো। 10 থেকে 12 মিনিট যদি আমরা ক্লাসটা বাড়াতে চাই, ইজ ইট আর ইউ অ্যাগ্রিড অর নট? এ কি, আমি তো দেখে অবাক হাফিজ দেখি। ওকে, থ্যাংক ইউ। ম্যাক্সিমাম বলছে যে সমস্যা নেই, রাজি, এটা সেটা, থ্যাংক ইউ। আরে 10 মিনিট বেশি করলে কি হয়? আমি 10 মিনিট বেশি কথা বললে কষ্ট তো আমারই হবে নাকি? তুমি একটু কষ্ট করে শুনলে কি আর হবে, তাই না? আমি তো দিন শেষে তোমাদের ভালো চাচ্ছি বিধায় তো 10টা মিনিট বাড়াতে চাচ্ছি। 10 মিনিট বেশি বাড়ালে শিক্ষক কি আমাকে বেশি সম্মানই দিবে নাকি বলো? এটা তো দিন শেষে তোমাদের জন্যই করা, এবং সামনেরও কিছু ক্লাস এরকম বাড়তে পারে 2-5 মিনিট, কেননা বুঝতেই পারছো যে অনেক সময় ক্লাসের কন্টেন্ট শেষ না হলে 2-5 মিনিট বাড়তেই পারে। আর আমি মনে করি 10 মিনিট ক্লাস বেশি নাও, এটা দিন শেষে তোমারই ভালো। থ্যাংক ইউ, তোমরা ম্যাক্সিমাম অ্যাগ্রিড হয়েছো, এটা আমার খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমরা ডিসঅ্যাগ্রি করলেও আমি নিতাম অবশ্য। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অনেকে বলছো যে এটা তো টপিকে নাই। সো ক্রিয়ার কাল টপিকে নেই বলতে কি বোঝাচ্ছ আমি জানি না, তবে যেহেতু তোমার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে আছে সেহেতু আমি মনে করি এটা তোমার পড়া উচিত। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই আজকের ক্লাসের যা যা ছিল সেখানে হয়তো ছিল না, কিন্তু এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমার ছিল ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি বোঝার জন্য ক্রিয়ার কাল আগে বুঝতে হবে। ক্রিয়ার কাল যদি আগে না বোঝো তাহলে ক্রিয়া বিভক্তি বুঝবে না। এই জন্য আমি ইচ্ছা করে ক্রিয়ার কাল এখানে এনেছি। আগে ক্রিয়ার কাল বুঝতে হবে, আর ক্রিয়ার কাল যে বুঝবে অটোমেটিক ভাবে বিভক্তি তার কাছে একেবারে পানি। যেমন যে কারক বুঝেছে, কারকের পরে বিভক্তি বুঝেছি আমরা, কারকের সাথে বিভক্তি তুমি বলো কত সহজ। এখন যদি আমি ক্রিয়ার কাল না বুঝি, ক্রিয়া বিভক্তি বুঝবো না, একেবারে সহজ। এটা 10 মিনিট বুঝবো, এটা 2 মিনিট লাগবে মাত্র। খুব মনোযোগ দিয়ে দেখো, ইংরেজিতে সেই ছোটবেলা থেকে পড়ে আসছো টেন্স, ইংরেজিতে টেন্স যা, বাংলায় ক্রিয়ার কাল ঠিক তাই। আবার বলছি, ইংরেজিতে টেন্স যা, বাংলায় ক্রিয়ার কাল ঠিক তাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়ারা তারা টেন্সে সব বোঝে, কিন্তু বাংলায় যখন ওই টেন্সের উপর বেসিস করে প্রশ্ন আসে তখন সব কনফিউজড হয়ে যায়। বাট চলো আমরা আজকে খুব মজা করে সুন্দর করে এটা বুঝি। টেন্স যেহেতু মূলত 3 প্রকার, সো বাংলায় হচ্ছে কাল মূলত 3 প্রকার: বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎকাল। ইংরেজিতে তোমরা এটা বলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। ইংরেজিতে প্রেজেন্ট টেন্সকে মূলত 4 ভাগে ভাগ করা যায়, যেটাকে তোমরা বলো প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলায় সেটাই হচ্ছে সাধারণ বর্তমান। ইংরেজিতে যেটাকে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলায় সেটা হচ্ছে ঘটমান বর্তমান। ইংরেজিতে যেটাকে বলো প্রেজেন্ট পারফেক্ট,
বাংলায় সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। আর সবচেয়ে মজার কথা হচ্ছে ইংরেজিতে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাংলায় আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে কিছু নাই, বাংলায় রয়েছে অনুজ্ঞা বর্তমান। খুব মজার না বিষয়টা? এটা মাথায় রাখবো আমরা। তাহলে আমার কথা হচ্ছে আমি ইংরেজিতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝি, বাংলায় আমি কেন বুঝবো না? ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝায়? ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বুঝায় একেবারে যেখানে বা যে বাক্যে আমরা দেখব যে ক্রিয়াটি বর্তমান কালে ঘটছে, নিয়মিতভাবে ঘটছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা জিনিস আমরা পড়েছি ইংরেজিতে, যে বাক্য দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেটাকে আমরা বলি চিরন্তন সত্য, আর একটা কি আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে অভ্যাসগত ঘটনা বোঝানো হয়, সেটা হচ্ছে ইংরেজিতে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাংলায় হচ্ছে সাধারণ বর্তমান। আমি স্কুলে যাই, দেখো তো এটার দ্বারা রেগুলার স্কুলে যাওয়া, নিয়মিতভাবে ঘটা কোনো একটা ঘটনা বোঝাচ্ছে কিনা। আবার বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, অভ্যাসগত বা চিরন্তন সত্য ঘটনা বোঝাচ্ছে কিনা। যেহেতু চিরন্তন সত্য ঘটনা এবং নিয়মিতভাবে ঘটনা বোঝাচ্ছে, দ্যাট ইজ সাধারণ বর্তমান। এরপরে ঘটমান বর্তমান কি? যে ক্রিয়া দ্বারা সবসময় চলমান কিছু বোঝানো হয়, সেটাই হচ্ছে ঘটমান বর্তমান। যাচ্ছি, চলছে, খাচ্ছি, পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যা বাংলায় ঘটমান বর্তমান ঠিক তাই। কি ঠিক না? ইংরেজিতে তোমরা এটাকে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় আমি সেটাকে বলছি ঘটমান বর্তমান। তো ইংরেজিতে যদি বলা হয় যে আই অ্যাম রিডিং নাও, সবাই বলতে পারে যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা যে ঘটমান বর্তমান, এটাই আমাদের ছেলেমেয়েরা জানে না। সমস্যাটা হচ্ছে ঠিক সেখানে। তো যেহেতু তুমি জানো না, আজকে বইয়ের পাশে শুধু লিখে রাখো ঘটমান বর্তমানের পাশে ছোট্ট করে লিখে রাখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখবা অটোমেটিক ভাবে তোমার মাথায় এটা কাজ করবে। কেননা তুমি যেটা জানো ইংরেজিতে, বাংলায় তো ঠিক সেটাই, শুধু বাংলার অর্থটা বা শব্দটা একটু পরিবর্তিত হয়েছে, নাথিং এলস। পুরা ঘটিত বর্তমান ইংরেজিতে যেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বুঝাই আমরা, কিভাবে বুঝি? যে এই মাত্র সম্পন্ন একটা ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে। আমি অঙ্কটি করেছি, তারা বাড়িতে ফিরেছে, তারা খেয়েছে, তারা গিয়েছে। আমি এটাকে আরো শর্টকাটে বলি এভাবে, যে ক্রিয়াপদের শেষে যদি আসি, আসো, আসেন, এই ধরনের ক্রিয়াপদের শেষে কিছু বুঝায়, তখন সেটা হয়ে যায় ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় হচ্ছে সেটা পুরা ঘটিত বর্তমান। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এরপরে কি? এরপরে যেটা সেটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। তোমার এত কিছু বোঝার দরকার নেই, তোমার ক্লাস 9-10 প্রশ্ন আসবে, একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যটি কোন বাক্য। তুমি সহজে মনে রাখবে যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ বোঝানো হবে, সেটাই হবে হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য বা অনুজ্ঞা বাক্য। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা পর্যন্ত কিন্তু এখান থেকে একাধিকবার প্রশ্ন এসেছে। তাড়াতাড়ি কাজটি করো, এটা দ্বারা একটা অনুরোধ বোঝানো হয়েছে, সকলের মঙ্গল হোক, এটার দ্বারা একটা আশীর্বাদ বা প্রার্থনা করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটি বাক্য তুমি দেখবে, ওই বাক্য দ্বারা যদি আদেশ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ, অভিশাপ বোঝানো হয়, দ্যাট ইজ অনুজ্ঞা বর্তমান। এরপরে অতীতকাল,
দেখো তো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট সবই আছে ইংরেজি অনুযায়ী, শুধু ইংরেজিতে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাংলায় সেটা নেই। বাংলায় হচ্ছে নিত্য অতীত। নিত্য অতীতটা কি? অতীতকালে প্রায়ই ঘটতো এমন কোনো ঘটনা বোঝাতে নিত্য অতীত বোঝানো হয়। এখন হয়তো তুমি খুব সকালে ওঠো না, একটা সময় ছিল খুব সকালে ঘুম থেকে উঠতে। নিত্য অতীত। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। সবসময় মানুষ কুড়ায় না, যখন তারা গিয়েছিল সাগরে ঘুরতে তখন প্রায় দিন সকালে ঘুম থেকে উঠে ঝিনুক কুড়াতো। অর্থাৎ অতীতকালে ঘটে যাওয়া যেটা তোমার দৈনন্দিনের অভ্যাস ছিল সেটাই হচ্ছে নিত্য অতীত। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। আর বাকিগুলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্টের সাথে একটু মিলায় পড়ে আসবা, একবার পড়লেই সব পারবা। ভবিষ্যৎকাল কিন্তু ৩ প্রকার, অথচ ইংরেজিতে ফিউচার টেন্স কিন্তু ৪ প্রকার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু বাংলায় কিন্তু এটা ৩ প্রকার। এটা, এটা, এটার সাথে ইংরেজির কিন্তু মিল রয়েছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু এই যে অনুজ্ঞা ভবিষ্যৎ, এটা ইংরেজিতে নেই, বাংলায় আছে। চলো তাহলে সাধারণ ভবিষ্যৎ কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। সহজ কথা, ক্রিয়াপদের সাথে বে, বো, বা থাকলে ইংরেজিতে ফিউচার ইনডিফিনিট টেন্স, বাংলায় আমরা বলবো সাধারণ ভবিষ্যৎকাল। আর ভবিষ্যৎকালে ঘটমান ভবিষ্যৎ কি? ভবিষ্যৎকালে কোনো কিছু চলতে থাকবে এরকম কিছু বোঝালে ইংরেজিতে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস, বাংলায় আমরা বলবো সেটা ঘটমান ভবিষ্যৎ। ঠিক আছে, ওকে। আর অনুজ্ঞা ভবিষ্যৎটা কি? একই কথা, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আমন্ত্রণ, উপদেশ, এগুলো বোঝালে সব অনুজ্ঞা। আর কোনো বাক্যে যখন আমরা বসবো যে ভবিষ্যৎকালে আদেশ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ এইগুলো বোঝানো হবে, সেটা হবে হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। দেখো তো তাড়াতাড়ি কাজটি করো। আমি বললাম যে তুমি পড়াশোনা করছো, দ্রুত বললাম যে আজকে তাড়াতাড়ি পড়ে ঘুমিয়ে পড়বা। তাহলে দেখো তো ভবিষ্যৎকালে কাজটি তোমার শেষ হবে এবং আমি বললাম দ্রুত কাজটি করবো, অনুরোধ করলাম। তারপরে বললাম যে ঠিক আছে বের হয়েছো, ভালোভাবে পৌঁছে যেও। তো তুমি যদি ভালোভাবে পৌঁছে যাবে, এটা তোমার ভবিষ্যৎকালে সংঘটিত হওয়া আমার একটা প্রার্থনা। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তার মানে হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ সবসময় আদেশ, অনুরোধ বুঝাবে এবং সেটা ভবিষ্যৎকালে সম্পন্ন হবে। ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগটা একটু সুন্দরভাবে পড়ে যাবে, কেননা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমার কাছে মনে হবে যে এইটা হয়তো এই কাল, এটা ওই কাল, কিন্তু না, এটার বিশিষ্ট প্রয়োগ মানে হচ্ছে যে যেটা হওয়ার কথা সেটা আর একটা কিছু হতে পারে। যেমন দেখো, আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, আবার আমি বললাম যে আমি গত বছর পরীক্ষা দিয়েছি। আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, দেখো তো এটা অতীতকালের ঘটনা কিনা। এই জন্য বলা হচ্ছে প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটার সময় অতীতের, কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান। অর্থাৎ আমি গত বছর পরীক্ষা দিয়েছি, দিয়েছি আমি একটু আগেই বলেছি ক্রিয়াপদের সাথে আছি, আসো, আসেন থাকলে সেটা হয়, ইংরেজিতে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় হচ্ছে সেটা ঘটমান বর্তমান। তার মানে দেখো এই পরীক্ষা দিয়েছি এইটা দ্বারা কিন্তু বর্তমান কালকে উল্লেখ করা হচ্ছে, কিন্তু যখন আবার আমি গত বছর উল্লেখ করেছি তখন ক্রিয়াটা ঘটেছিল কখন? অতীতকালে ঘটেছিল। তার মানে
একই বাক্যে একইভাবে আমরা যখন বলি যে পরীক্ষা দিয়েছিলাম, এটা হয়ে গিয়েছিল, অতীতকালের ঘটনা, কিন্তু এই বাক্যে আমি গত বছর পরীক্ষা দিয়েছি, এটা যদিও অতীতকালের ঘটনা, কিন্তু এই অতীতের মধ্যে কিন্তু একটু বর্তমানেরও গন্ধ আছে। তার মানে একটি বাক্যে ইংরেজিতে কিন্তু এটা হয় না। ইংরেজিতে জাস্ট সহজ কথায় আই টুক পার্ট মাই এক্সাম ইন দ্য লাস্ট ইয়ার, সোজা কথা, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু বাংলায় একটা কথা আমাদের মনে রাখতে হবে, অতীতকালের সাথে বর্তমান, বর্তমানের সাথে ভবিষ্যৎ, এই ধরনের বিষয়গুলো হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এটা একটু উত্তর করে আসি যে ভালোভাবে পৌঁছে যে ওই বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ। আমরা একটু দ্রুত উত্তর করি। আমরা মোটামুটি ভাবে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। ভালোভাবে পৌঁছে যেও, একটু আগে বললাম না একটু ভবিষ্যৎকালের কিসের উদাহরণ। আমরা দেখলাম ভবিষ্যৎকাল 3 প্রকার: অনুজ্ঞা ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ। আমরা একটু দ্রুত উত্তর করব। আমরা সবাই জানি এটা অনুজ্ঞা ভবিষ্যৎ। কেন অনুজ্ঞা ভবিষ্যৎ? ওই যে বলেছিলাম আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ। দেখো তো এটার দ্বারা একটা প্রার্থনা করা হচ্ছে যে তুমি ভালোভাবে পৌঁছায় যেও। পরবর্তী, ঘটমান বর্তমান কালে উদাহরণ কোনটি? ঘটমান বলতে বর্তমান কোনটা? ইংরেজিতে আমরা যেটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তো এই বাক্যের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে? ইংরেজিতে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলা সেটাই হচ্ছে ঘটমান বর্তমান। থ্যাংক ইউ। এই যে দেখো তো, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। দেখো ইংরেজি যা, বাংলাও ঠিক তাই। আমি বারবার একটা কথা বলছি, তুমি যদি ইংরেজি বোঝো অটোমেটিক ভাবে বাংলা বুঝবা, আর বাংলা বুঝলে ইংরেজি তো এমনি বুঝবা। থ্যাংক ইউ। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই বাক্যটি কোন কালের উদাহরণ? দ্রুত উত্তর করি আমরা। ক্রিয়াপদের কাজ শেষে দেখো এসি, আসো, আসেন এইগুলো আছে, তার মানে এটা কোন কাল? আমি একটু আগে বলে আসলাম ইংরেজিতে যেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় সেটাই পুরা ঘটিত বর্তমান। থ্যাংক ইউ। তিনি গতকাল হাটে যাননি, ক্রিয়াটি কোন কালের? আমরা একটু দ্রুত উত্তর করব। সহজ কথা, সাধারণ। আমি জানি তোমরা সবাই উত্তর করেছিলে সাধারণ অতীত, কিন্তু এটা হচ্ছে সাধারণ বর্তমান। ওই যে বললাম ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ মানে কি? এটা দেখে মনে হচ্ছে গতকাল, দেখেই মনে হচ্ছে তোমার কাছে একটা অতীতকালের ঘটনা, কিন্তু বাস্তবে না। এটা হচ্ছে খুব সিম্পল বিষয়। তুমি আজকে আমার কাছে শুনলে যে গতকাল স্কুলে গিয়েছে, আমি বললাম যাইনি। তার মানে আমি, যদিও এটা অতীতকালের ঘটনা, কিন্তু আমি এমন ভাবে ব্যবহার করেছি যে এটা দ্বারা বর্তমানকে বোঝানো হচ্ছে। আর যেহেতু বর্তমান বোঝানো হচ্ছে, সেহেতু এটাই সাধারণ বর্তমান। রোগ হলে ওষুধ খাবে, এটা কোন কালের অনুজ্ঞা? এটা ভবিষ্যৎকালের। কেন ভবিষ্যৎকালের? ক্রিয়াপদের সাথে বে, বো, বা। মনে রাখবেন, ক্রিয়াপদের সাথে বে, বো, বা থাকলে সেটা সব সময় হবে
ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ওকে, সো আমার মনে হয় আমরা ক্রিয়ার কাল বুঝতে পেরেছি। এখন ক্রিয়া বিভক্তি একেবারে সহজ, শুধু একটা বিষয় একটু মাথায় রাখবেন, এটা আপনারা নিজেরাই পারবেন, আমি শুধু আপনার বাসায় একটু কাজ দিয়ে দিচ্ছি। বিভক্তি যদি বুঝে পারেন তাহলে ক্রিয়া বিভক্তি অবশ্যই বুঝবেন। 10 মিনিট হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এই যে দেখো বিভক্তি কি, একটু আগে কিন্তু আমরা বুঝেছিলাম শব্দের শেষে বিভক্তি যুক্ত হয়, আর ক্রিয়ার সাথে যে বিভক্তি যুক্ত হয় সেটাকে আমরা বলবো ক্রিয়া বিভক্তি। এই যে দেখো পড়ছি, তাহলে পড়া এটা একটা ক্রিয়াপদ, এর সাথে সি বিভক্তি যুক্ত হয়েছে, এটা ক্রিয়া বিভক্তি হয়ে গেছে। পড়বেন, পড়া একটা ক্রিয়াপদ, ক্রিয়াপদের সাথে বেন বিভক্তি যুক্ত হয়ে গেছে, তার মানে এটা ক্রিয়া বিভক্তি। সহজ কথা, ঠিক আছে। এবার একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো তো, এতক্ষণ ধরে আমি যে টেন্স বুঝালাম সেই টেন্সের সাথে দেখো তো এইগুলো সম্পর্ক আছে কিনা। সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি কাজটি করি, ক্রিয়াপদের সাথে ই থাকলে অর্থাৎ ক্রিয়াপদের সাথে সর্বনাম থাকলে সাধারণ বর্তমান। আমি, তুমি, তুই, সে, এটা দিয়ে বোঝার দরকার নেই, তুমি শুধু এই আমিটা দিয়েই বুঝবা। আমি কাজটি করি, আমি কাজটি করছি, আমি কাজটি করেছি, হয়ে গেল। সাধারণ অতীত, আমি কাজটি করলাম। ঘটমান অতীত, আমি কাজটি করেছিলাম। দেখো সহজ কথা, তোমার এই সব বক্স পড়ার দরকার নাই, তুমি আপাতত শুধু এই আমি দিয়ে আর বাম পাশের এই যে টেন্স বা একটু আগে আমরা যে ক্রিয়ার কালটা পড়ে আসলাম, এই ক্রিয়ার কালের সাথে এই প্রথম বক্সের এটা একটু মিলায় মিলায় পড়বা, দেখবা অটোমেটিক ভাবে এই সাধারণ ক্রিয়া যে ক্রিয়া বিভক্তির যে ব্যবহারটা রয়েছে তুমি এটা অটোমেটিক ভাবে বুঝতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও বলছি, এই ক্রিয়া বিভক্তি নিয়ে এত পেইন নেওয়ার কিছু নাই, এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তোমাদের আজকে ছিল, আমি জাস্ট একটুখানি বুঝিয়ে দিলাম। আমি যেটা শর্টকাটে বুঝি সেটা হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি ক্রিয়ার কাল ভালোভাবে বোঝে তাহলে সে ক্রিয়া বিভক্তি এমনিতেই পারবে, কেননা ক্রিয়ার সাথে ক্রিয়া বিভক্তির একটা সম্পর্ক রয়েছে, আর বিভক্তি বসে সবসময় শব্দের শেষে, আর ক্রিয়া বিভক্তি বসে ক্রিয়াপদের শেষে। ওকে, থ্যাংক ইউ। সো দেখতে দেখতে ভাই আমরা আজকের ক্লাসটা একেবারে শেষ করে ফেললাম। আমি তোমাদের কাছ থেকে 10-15 মিনিট সময় একটু বেশি নিয়ে ফেলেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। ওকে, আমি জানি না দুঃখ প্রকাশ করতে হবে কিনা, তাও করছি। দেখো আজকে কিন্তু আমি যদিও 10-15 মিনিট সময় বেশি নিয়েছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3-4টা টপিক কিন্তু শেষ করেছি। কারক, বিভক্তি, ক্রিয়ার কাল খুবই 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 গুরুত্বপূর্ণ। শেষের দিকে এসে একটু টেনে শেষ করলাম, তুমি হয়তো ভাবছো যে ভাই এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। জাস্ট মনে রাখবা ক্রিয়ার কালের সাথে ওইটা সম্পর্ক রেখে পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই যে ছোট্ট করে একটা না দুইটা হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্কটা করে গ্রুপে আমাকে মেনশন করে একটু জানিয়ে দিও। আর যেটুকু পড়িয়েছি এটা একটু বাসায় পড়তে থাকো, এরপরে যদি কোথাও সমস্যা হয়ে থাকে কাইন্ডলি একটু গ্রুপে বা মেসেঞ্জারে আমাকে জানিও। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।